আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সংবাদে। আপনাদের সাথে আছি মিশু হাসান। শুরুতেই বিআরবিকে সংবাদ শিরোনাম। পদ্মা সেতুতে আবারও ফেরির ধাক্কা, ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখা হবে জানালেন ওবায়দুল কাদের। মানুষের হৃদয়ে ক্ষত হয়েছে বললেন নৌপরিবহন মন্ত্রী। টানা 2 সপ্তাহ পর 200-র নিচে করোনায় মৃত্যু, রাজধানীর হাসপাতালেও রোগীর চাপও কিছুটা কমতির দিকে। টিকায় বয়স্কদের অগ্রাধিকার দেবার পরামর্শ। মাদক মামলায় 2 দফায় রিমান্ডের পর কারাগারে পাঠানো হলো নায়িকা পরিমণিকে। কাশিমপুর জেল গেটে উৎসুক মানুষের ভিড়। করোনায় সরকারি চাকরির আবেদনে বয়সসীমা বাড়ানোর প্রস্তাবকে স্বাগত জানালেন বিশেষজ্ঞরা। স্থায়ীভাবেই বয়সসীমা 32 বছর করার পরামর্শ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 4 দিনের ব্যবধানে পদ্মা সেতুর 10 নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা। এর আগে 3 দফায় ফেরি ধাক্কা দিয়েছে পদ্মা সেতুর আরও 2টি পিলারে। এই নিয়ে স্থানীয়দের পাশাপাশি উদ্বেগ সারা দেশেই। এর পেছনে ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখতে চান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলছেন, পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কায় দেশের মানুষের হৃদয়ে ক্ষত হয়েছে। এদিকে আজ আঘাত করা ফেরিটির মাস্টার ও শুকানিকে সাময়িক বরখাস্ত করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। 4 দিনের ব্যবধানে শুক্রবার পদ্মা সেতুর 10 নম্বর পিলারে কাকলি নামে ছোট একটি ফেরির ধাক্কা লাগে। মাদারীপুরের বাংলাবাজার থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া আসছিল ফেরিটি। বারবার সেতুর পিলারে ফেরির ধাক্কার ঘটনায় সারা দেশে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। যদিও ফেরির মাস্টার ও শুকানির দাবি তীব্র স্রোতই এর কারণ। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের লোহজংয়ে পদ্মা সেতু এলাকা ঘুরে দেখেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, এ সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, সর্ষের মধ্যে ভূত আছে কিনা তা খুঁজে দেখতে হবে। এখনো পদ্মা সেতু পেছনে লোক লেগে আছে, দেশে বিদেশে লেগে আছে। এটাকে তুচ্ছ কোনো ঘটনা, নিছক কোনো দুর্ঘটনা অথবা চালকের অদক্ষতা বলে আমার মনে হয় এড়িয়ে যাওয়া ভুল হবে। এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা, কোনো অন্তর্ঘাত আছে কিনা, সেটা আজকে তদন্ত করে দেখতে হবে। এর আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ঘটনাস্থল ঘুরে দেখেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, চালকদের উদাসীনতার কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের মানুষ অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশত্ব শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু আজকে বাস্তবতার রূপ নিয়েছে এবং এটা উদ্বোধনের অপেক্ষায় আছে। তা আমরা আশা করি আগামী বছর এটা যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে এবং এটা উদ্বোধন হবে। পদ্মা সেতু কোনো জায়গায় আঘাত আসলে বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত হয়। গত 20 জুলাই সেতুর 16 নম্বর পিলারে, 23 জুলাই 17 নম্বর পিলারে ও 9 আগস্ট 10 নম্বর পিলারে ধাক্কা খায় ফেরি। সেতুর পিলারে ধাক্কা এড়াতে ফেরিঘাট স্থানান্তরের উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। বাংলাভিশন নিউজ ডেস্ক। দেশে করোনায় মৃত্যু আক্রান্ত কিছুটা কমতির দিকে। একদিনের সর্বশেষ হিসেবে মৃত্যু হয়েছে 197 জনের। টানা 20 দিনের বেশি সময় পর করোনায় মৃত্যু নামল 200-র নিচে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি এবং বিধি নিষেধে জনগণকে সম্পৃক্ত করতে পারলে পরিস্থিতির আরও উন্নতি হতো। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনায় আরও 197 জনের মৃত্যুর তথ্য। এ নিয়ে মৃতের সংখ্যা 23,810 জনে দাঁড়ালো। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 78 জন, চট্টগ্রাম বিভাগে 53, খুলনা বিভাগে 18 ও ময়মনসিংহ বিভাগে 12 জনের মৃত্যু হয়েছে। 40,641টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 8,465 জন। মোট শনাক্ত 14,05,333 জন। সর্বশেষ হিসাবে শনাক্তের হার 20.83 আর মৃত্যু হার 1.69। মৃতের সংখ্যা কিছুটা কমলেও পরিস্থিতি এখনো উদ্বেগজনক, তাই জনগণকে আরো সম্পৃক্ত করার পরামর্শ বিশেষজ্ঞদের। যতগুলি ছুটি বলেন, লকডাউন বলেন, কোনোটাই সরকার সফল করতে পারেনি। এইটা ওই দুটো কারণের মধ্যেই সীমাবদ্ধ। একটা হলো
আমি যখন বলি যে সরকারের দুটো কাজ, একটা হলো জনগণকে সম্পৃক্ত করা, আর একটা জনগণকে অবহিত করা। এখন লকডাউনের সময়ে সরকারের করণীয় কি? সরকারকে ঠিক করতে হবে, আর জনগণকে সম্পৃক্ত করতে হবে যাতে সরকার যা করতে চাচ্ছে সেটা যাতে জনগণের সাপোর্ট থাকে। সংক্রমণের হার 5%-এর নিচে নামানো না গেলে করোনা নিয়ন্ত্রণে আনার আশা দেখছেন না এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। জনসম্পৃক্ততা ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। আমরা করোনা কিছুটা চাপ কমেছে করোনার জন্য নির্ধারিত রাজধানীর হাসপাতালগুলোতে, তবে থেমে নেই ঢাকার বাইরে থেকে রোগী আসা। সংকটাপন্ন অবস্থায় যারা আসছেন অধিকাংশেরই সিট মিলছে হাসপাতালে। ঢাকা মেডিকেল এবং বঙ্গমাতা করোনা ফিল্ড হাসপাতালের শুক্রবারের চিত্র তাই বলে। গত 3 দিন ধরে দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের হার তুলনামূলক কিছুটা কম। এর মিল পাওয়া গেছে রাজধানীর করোনা হাসপাতালগুলোতে। ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে শুক্রবারও সকাল থেকে দেশের নানা প্রান্তের রোগী আসতে থাকে, তবে অন্য দিনের হিসেবে তা ছিল পরিমাণে কম। তার এই অক্সিজেন সমস্যা, ওনার সকাল থেকে একটু সমস্যা আর কি, শ্বাসকষ্ট হচ্ছে আর ওই যে লড়তে পারতেছে না, এই জন্য অবশ্যের মতো লাগতেছে আর কি। রোগীর অক্সিজেনের দরকার, ওনার 1 সপ্তাহ ধরে জ্বর, শ্বাসকষ্ট। এখন সাভার থেকে নিয়ে আসছি, সাভার মুক্তি হাসপাতাল থেকে। নানা জটিলতার সাথে প্রচণ্ড শ্বাসকষ্ট। ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে এমন রোগী আসেন বেশি। গুরুতর রোগীদের প্রায় সবাই সিট পেয়েছেন শুক্রবার। আইসিইউতে নিতে হবে, এইসব পরে আমাদের প্রায় 2 দিনে 2 লাখ টাকার মতো খরচ করে ফেলছে। পরে আমরা ঢাকা মেডিকেলে অনেক যোগাযোগ করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তো ঢাকা মেডিকেলে মোটামুটি খুব ভালো চিকিৎসা চলতেছে। রোগীর চাপ একটু কম। কারণ কি করতে পারে, রোগী কম, রোগীর আল্লাহ একটু ভালো রাখছে মানুষকে। ভর্তি আমাদের বেড খালি দেখলাম আমরা সবকিছু ভর্তি দিয়ে দেয়। হ্যাঁ, সবাই ভর্তি হয়ে যেতে। এদিকে রাজধানীর ফিল্ড করোনা হাসপাতালে গিয়েও দেখা মেলেনি রোগীর কোনো চাপ। হাতে গোনা 2-1 যারা আসছেন তাদের কাউকে ফিরে যেতে হয়নি। করোনা পজিটিভ ধরা পরে এখন ওনাকে এখানে ভর্তির জন্য নিয়ে আসছি। তো সকালে এখানে কথা বলে গেছি, ওনারা বলছেন যে সিট পাওয়া সম্ভব। 357টি শয্যা নিয়ে গত শনিবার উদ্বোধন করা হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব করোনা ফিল্ড হাসপাতাল। এতে রয়েছে 40টি আইসিইউ এবং বাকি বেডগুলো সেন্ট্রাল অক্সিজেন লাইন দ্বারা নিয়ন্ত্রিত। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। গণটিকা কার্যক্রমের আওতায় 6 দিনে সারা দেশে প্রায় 55.5 লাখেরও বেশি মানুষকে করোনা টিকা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ভোগান্তি, অব্যবস্থাপনা, এমনকি শেষ দিনের টিকা প্রত্যাশীদের সাথে আনসার সদস্যদের হাতাহাতি পর্যন্ত হয়েছে। এসব নিয়ে প্রশ্ন তুললেও টিকার ব্যাপারে মানুষের আগ্রহ বৃদ্ধি পাওয়াকে ইতিবাচক হিসেবেও দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনা নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের পর টিকার উপর জোর দিয়েছে সরকার। সদ্য শেষ হওয়া গণটিকা কার্যক্রম সেটা স্পষ্ট হয়ে উঠেছে। 6 দিনব্যাপী ভ্যাকসিনেশন কর্মসূচির আওতায় 55,66,000 মানুষকে টিকা দেওয়া হয়েছে। টিকা সম্প্রসারণ কর্মসূচির পরিসংখ্যান বলছে, গণটিকা কার্যক্রমের প্রথম দিন 7 আগস্ট ভ্যাকসিন দেওয়া হয় 28,37,000 জনকে, 8 আগস্ট 7,46,000, 9 আগস্ট 6,31,000, 10 আগস্ট 4,88,000, 11 আগস্ট 4,17,000 এবং 12 আগস্ট 4,47,000 মানুষকে দেওয়া হয় করোনা ভ্যাকসিন। ইউনিয়ন পর্যায়ে 2 দিন 600 জনকে এবং সিটি কর্পোরেশন এলাকায় প্রতি ওয়ার্ডে টানা 6 দিন প্রতিদিন 350 জনকে দেওয়া হয় এই ভ্যাকসিন। বরাদ্দের চেয়ে উপস্থিতি বেশি হয় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও টিকা না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরেছেন অনেকে। অভিযোগ উঠেছে স্বজনপ্রীতি ও অনিয়মের, এমনকি টিকা প্রত্যাশীদের সাথে হাতাহাতি হয় শৃঙ্খলা রক্ষাকারীদের। অব্যবস্থাপনায় হতাশা প্রকাশ করলেও টিকার ব্যাপারে মানুষের আগ্রহ বাড়ায় খুশি জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আগে টিকার কেন্দ্র কম ছিল, একটা উপজেলায় মাত্র একটা কেন্দ্র ছিল এবং সেটা ছিল উপজেলা হেলথ কমপ্লেক্স, যেটা অনেক গ্রাম থেকে দূরে। তো এবারে সেটা গ্রামের মানুষের বাড়ির কাছে নিয়ে যাওয়া হয়েছে। এটাও এই আগ্রহ তৈরিতে সাহায্য করেছে। এছাড়াও জনসম্পৃক্ততাও এসেছে। অনেকে রেজিস্ট্রেশন করে টিকা দিতে অসুবিধা হচ্ছে, এই প্রেক্ষিতেই এরা গণটিকা দেওয়ার একটা প্রোগ্রাম করছিল, সপ্তাহখানেক ধরে চলেছে এটা। করোনা নিয়ন্ত্রণে ভবিষ্যতে গণটিকা কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন তারা। এবং আমাদের বাড়ি বাড়ি যে তালিকা বানিয়ে আগেই দিয়ে আসতে হবে যে কারা কারা টিকা পেতে যাচ্ছে, এবং সেটা যেন তালিকা যখন হবে এখানে যেন কোনো অস্বচ্ছতা, কোনো অনিয়ম না থাকে, তাহলেই আমার মনে হয় ঠিকভাবে। এখানে কেন্দ্র অনেক বাড়াতে হবে, এক একটা ওয়ার্ডেই
5-7টা কেন্দ্র থাকতে হবে। তাছাড়া ঢাকায় আপনি কিছুতেই এটা মানে সামলাতে পারবেন না, মারামারি হবে সামনের দিনগুলোতে যদি আমরা এটা শৃঙ্খলা না নিয়ে আসি। ডোজ বরাদ্দ বাড়ানোর পাশাপাশি টিকা কার্যক্রমে নজরদারি আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অনেক বয়স্ক লোক। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। চীন থেকে আরও 10 লাখ ডোজ কোভিড টিকা এসেছে দেশে। বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোভিড টিকা ও সিরিঞ্জ নিয়ে আজ বিকেল 6টায় বাংলাদেশ বিমানের একটি চার্টার ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মোট 57টি বাক্সে সিনোফার্মের 10 লাখ ডোজ কোভিড টিকা ও 313টি কার্টনের 4.1 সিরিঞ্জ পরিবহন করা হয়েছে। এছাড়া 14 অগস্ট সকাল 10টায় বিমানের আরেকটি চার্টার ফ্লাইট টিকা পরিবহন করতে ঢাকা থেকে চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। চীন থেকে কোভিড টিকা নিয়ে ফিরতি ফ্লাইটটি শনিবার রাত 11:45 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার শিডিউল রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি ছড়ানো বিএনপির অপকৌশল আবারও ব্যর্থ হয়েছে। সে কারণে ঘরে বসে নৈরাজ্য সৃষ্টি করতে কাল্পনিক অভিযোগ তুলছে তারা। এদিকে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিরোধীদের রাজনীতি এদেশে চিরতরে বন্ধ হওয়া উচিত মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের। শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, করোনা ব্যবস্থাপনা নিয়ে সরকার পুরোপুরি ব্যর্থ। বিএনপি মহাসচিবের এমন বক্তব্য সঠিক নয়। এই ইস্যুতে সুবিধা নিতে মিথ্যাচার করছে দলটি। জাতীয় প্রেস ক্লাবে 15 আগস্ট শোক দিবসের আলোচনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের অভিযোগ, জিয়া এবং বেগম জিয়ার পৃষ্ঠপোষকতায় স্বাধীনতা বিরোধীরা হয়েছিলেন মন্ত্রী, এমপি। যারা বঙ্গবন্ধুকে অস্বীকার করে এবং একই সাথে আমাদের স্বাধীনতা বিরোধী যারা ছিল, তাদের রাজনীতি চিরতরে এই দেশে বন্ধ হওয়া প্রয়োজন। অন্যথায় আমাদের এই বিতর্ক নিয়ে সবসময় এগিয়ে যাব, এটি কখনো বাঞ্ছনীয় নয়। দিবসটি উপলক্ষে 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। সেখানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জাতির পিতার হত্যাকাণ্ডে জড়িত ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনের দাবি জানান। যারা পাকিস্তানি এজেন্ট এবং এজেন্ট থেকে এই দেশে বঙ্গবন্ধুকে হত্যার এটা মূল কুশীলব হিসেবে চক্রান্ত করে হিসাবে উনি কাজ করে গেছেন। এই বঙ্গবন্ধু হত্যার পিছনে, এই আত্মস্বীকৃত খুনির পিছনে কারা জড়িত ছিল, সেই খুনি চেয়ারম্যান সহ আর যারা জড়িত ছিল তাদের মুখোশ উন্মোচন করে এই বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব তাদের নিতে হবে। দেশের মানুষ বঙ্গবন্ধু হত্যার রায়ের পূর্ণ বাস্তবায়ন চায় বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন নেতারা। বাংলার মানুষ জাতির জনক বঙ্গবন্ধু হত্যার রায় পরিপূর্ণ বাস্তবায়ন চায়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করেছেন, জবাবদিহিতা নেই বলেই কম দামে করোনা টিকা কেনার সুযোগ থাকা সত্ত্বেও বেশি দামে টিকা কিনেছে সরকার। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে গার্মেন্টস শ্রমিক ফোরাম আয়োজিত সমাবেশে এই অভিযোগ করেন তিনি। এ সময় গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে প্রধানমন্ত্রীকে আরও ক্ষমাশীল হওয়ার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেন, গণটিকার নামে নাটক করছে সরকার। শিক্ষক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে ভ্যাকসিনের আওতায় এনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবি জানান তিনি। সরকারের ক্ষমতায় টিকে থাকার মতো শক্ত কোনো ভিত্তি নেই বলেও মন্তব্য করেন মান্না। দেখো, আমরা 25 বছর বয়স পর্যন্ত সবাইকে টিকা দিয়ে দিচ্ছে, কিন্তু বেগম তো তার কাছে টিকাই নাই, তার কাছে টিকাই নাই। মিথ্যা কথা বলে এই কাজ করলো। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে না, আর মনে করেছিল মানুষকে ভয় দেখিয়ে গায়ের জোরে যেরকম করে ডাকাতি করে ভোট ছিনিয়ে ক্ষমতায় আছে, ওইভাবে এখনো ক্ষমতায় থাকতে পারে। ভ্যাকসিনের কথা বলে ভ্যাকসিন দেন না, যেখানে $7.5 দিয়ে পৃথিবীর সবচেয়ে ভালো ভ্যাকসিন পাওয়া যায়। এটা যেটা ডলটাতে ডেল্টা ভেরিয়েন্টে সবচেয়ে বেশি কার্যকর, প্রমাণিত, সেটা না কিনে বেশি দাম রেখেছে। মাদক মামলায় 2 দফায় রিমান্ডের পর চিত্রনায়িকা পরিমণিকে কারাগারে পাঠানো হয়েছে, সাথে তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকেও।
মামলার অন্য আসামি নজরুল ইসলাম রাজ ও সবুজ আলীর জামিন নাকচ করা হয়। মামলা তদন্তের স্বার্থে পরিমণিকে কারাগারে আটক রাখার পক্ষে আদালতে আর্জি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বোট ক্লাবের ঘটনার পর 4 আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে চিত্রনায়িকা পরিমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে গ্রেফতার করে র্যাব। উদ্ধার করা হয় বিদেশি মদ ও বিভিন্ন ধরনের মাদক মামলায় 2 দফায় 6 দিনের রিমান্ড শেষে শুক্রবার সকালে পরিমণি ও তার কথিত মামা দীপুকে আদালতে নেয় সিআইডি। তবে তাদের আর রিমান্ড চাননি মামলার তদন্ত কর্মকর্তা গোলাম মোস্তফা। জামিন শুনানি শেষে পরিমণি ও তার সহযোগীকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডল। আইনের কাছে সবাই সমান। এখানে সে একজন ফিল্ম অ্যাক্টর, সেটা বড় কথা না, কারণ এখানে যাদের কাছে যে মাদক পাওয়া যাবে এবং মাদকের পরিমাণ বেশি এবং ভয়ঙ্কর ধরনের যে মাদক এলএসডি, আইস, এই ধরনের মামলা কিন্তু অন্যান্য আসামিদের জামিন হচ্ছে না, তারা এখনো কারাগারে আছে। অথবা এখানে মহিলা বা পুরুষ সেটা কোনো কথা না। বরাবরের মতো পরিমণি ষড়যন্ত্রের শিকার বলে দাবি তার আইনজীবীর। আপনারা শুনেছেন উনি বলেছেন যে আমি প্রতিহিংসার শিকার, আমি ষড়যন্ত্রের শিকার। এটা থেকে আপনারা বুঝতে পারবেন, দেশের মানুষ বুঝতে পারবে, তদন্তকারী কর্মকর্তা বুঝতে পারবে, সাক্ষী বুঝতে পারবে, যারা যারা সংশ্লিষ্ট আছে তারা সবাই জেনে গেছেন। জামিনের জন্য আমরা আপাতত উচ্চ আদালতে যাওয়ার আমাদের কোনো সিদ্ধান্ত নাই, সেটা আমার মক্কেল বলবে যাব কি যাব না, সেই চিন্তা ভাবনা করে আমরা সেটা ডিসিশন নিব। পর্নোগ্রাফি মামলায় রিমান্ডে থাকা প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজের মাদক মামলায় জামিন মঞ্জুর করা হয়নি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে নায়িকা পরিমণিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা 7টার দিকে প্রিজন ভ্যানে করে তাকে সেখানে নেওয়া হয়। এ সময় তাকে দেখার জন্য উৎসুক জনতা কারা ফটকে ভিড় করে, কিন্তু তাকে দেখতে না পেয়ে হতাশ হন তারা। ভিড় সামলাতে কারা ফটকে পুলিশ মোতায়েন করা হয়। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের কারা তত্ত্বাবধায়ক আব্দুল জলিল জানান, পরিমণিকে মহিলা কারাগারের ভেতরে রজনীগন্ধা ভবনের করোনা আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। পরিমাণ ভাইরাল মানুষ এখানে দেখতে আসছি, এই জন্য নামাজ পড়ে এখানে ঘুরতে এলাম, দেখতে এলাম, এসে দেখছি পরিমণি আসছে, শুনলাম। ব্যাড রেকর্ড এটা আমরা প্রত্যাশা করতেছি না। আমরা চাচ্ছি যে পরিমণি যাই করুক যেন সুন্দরভাবে আগামীর পথে খুব সুন্দরভাবে আবার যেন ফিরে আসতে পারে। আমি পরিমণি দেখতে আইছি, কতদিন ধরে দেখি না। পুলিশের কেউ অন্যায়ের সাথে যুক্ত থাকলে তার বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শুক্রবার 15ই আগস্ট উপলক্ষে তেজগাঁও আওয়ামী লীগের খাদ্য বিতরণ কর্মসূচিতে তিনি একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের আধুনিকায়ন হয়েছে, বর্তমানে বাহিনীটির ইতিবাচক ভূমিকায় দেশের পরিস্থিতি আগের চেয়ে ভালো। তিনি বলেন, তারপরও পুলিশের মধ্যে অনেকে অন্যায় কাজে জড়িয়ে পড়েন, তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের অবশ্যই শাস্তি হবে। ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান। করোনাকালে সাধারণ মানুষের পাশে থাকার জন্য আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আইনের ঊর্ধ্বে কেউ নয়, যদি কেউ অন্যায় করে থাকেন তার বিচার দেশের আইন অনুযায়ী হবে। আর যারাই করে থাকেন আমি সেইটাই বারবার বলছি, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আর পুলিশ সদস্যদের ম্যাক্সিমাম পুলিশ সদস্য আজকে আমি মনে করি তারা তাদের দায়িত্ব পালন করছে বলেই আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। যারা অন্যায় করে তার পাশাপাশি যারা ভালো কাজ করছেন তাদের কথাটাও বলবেন, কারণ পুলিশ আগের 15 বছরের আগের পুলিশ আর এই পুলিশ এক নয়। এটা করোনায় সরকারি চাকরির আবেদনে বয়স সীমা বাড়াতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন পিএসসির সাবেক সদস্য অধ্যাপক আশরাফুল ইসলাম চৌধুরী। তিনি বলেছেন, মানুষের গড় আয়ু বেড়েছে, চাকরিতে বয়স সীমাও বাড়ানো যৌক্তিক। প্রধানমন্ত্রীর উচিত হবে এটাতে সম্মতি দিয়ে লাখো তরুণের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করা। করোনার ধকলে সরকারি প্রায় সব নিয়োগ প্রক্রিয়া বন্ধ, বিজ্ঞপ্তি হয়নি, পরীক্ষা হয়নি, নিয়োগও হয়নি। কিন্তু চাকরি প্রত্যাশীদের বয়স তো থেমে নেই, বয়স পার হয়ে যাচ্ছে অথচ আবেদন করতে পারছেন না। এরকম তরুণদের চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়াতে চায় জনপ্রশাসন মন্ত্রণালয়। সিদ্ধান্তের জন্য এই প্রস্তাব এখন প্রধানমন্ত্রীর টেবিলে। প্রস্তাবে বলা হয়েছে 2020 সালের 25 মার্চে যাদের বয়স 30 বছরের মধ্যে ছিল, চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত তাদের আবেদনের সুযোগ থাকবে। এতে সমর্থন দিচ্ছেন এই শিক্ষাবিদ।
চাকরির বাজার তো এই দেশে অত্যন্ত খারাপ, বিশেষ করে সরকারি চাকরি জন্য একটা প্রত্যাশা সবাইরই থাকে। মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা, তারা সরকারি চাকরির প্রতি এক ধরনের তাদের মোহ কাজ করে। এর পিছনে ঐতিহাসিক কারণ আছে। প্রথমত চাকরি নিরাপত্তা, বিভিন্ন সুযোগ সুবিধা, ক্ষমতার ব্যবহার। যেহেতু সময়টা মানে অস্বাভাবিক এবং বিষয়টা কারোই নিয়ন্ত্রণে না, সেই জন্য আমি অত্যন্ত বিনীতভাবে সরকার প্রধানকে অনুরোধ করব যেন অতি দ্রুত আপনার অ্যানাউন্সমেন্ট বা বিজ্ঞাপন হয়েছে, সেখানে যারা আবেদন করার কথা ছিল বা আবেদনের যোগ্য ছিল তাদেরকে যেন অন্তত সুযোগটা দেয়। এদিকে চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে 32 বছর করার দাবি জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা। যেহেতু গড়ে অনেক বেড়ে গেছে, এটা একটু চাকরির ন্যূনতম বয়সসীমা আমার মনে হয় আরও অন্তত 2 বছর বৃদ্ধি করা যেতে পারে। আবার এর পিছনেও আপনার বিপক্ষ যুক্তি আছে। তাহলে নতুন যারা আসবে কর্মক্ষেত্রে প্রবেশের উপযোগী তাদের কি হবে? এখন আপনার ছোট দেশ, অধিক জনসংখ্যা, কর্মসংস্থানের সুযোগ কম, তো এই প্রশ্ন থাকবেই। আমাদেরকে ব্যালেন্স করতে হবে, দুটোর মধ্যে ব্যালেন্স করতে হবে। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ার পর 25 তারিখ থেকে টানা 66 দিনের সাধারণ ছুটি ছিল। সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় দফায় দফায় বিধিনিষেধ জারি হতে থাকে। তবে সবকিছু বন্ধ থাকলেও বিসিএস-এর নিয়মিত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, তাই বিসিএসকে এই সুযোগের আওতায় রাখা হয়নি। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রথম শুক্রবারে জমতে শুরু করেছে রাজধানীর শপিং মল। অধিকাংশ ক্রেতাকেই স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে দেখা গেছে। তবে লম্বা সময় দোকান বন্ধ থাকার লোকসান কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে মনে করছেন ব্যবসায়ীরা। টানা 19 দিনের কঠোর বিধিনিষেধের পর প্রথম ছুটির দিনে মার্কেটে বেড়েছে ক্রেতা উপস্থিতি। অভিজাত শপিং মলে স্বাস্থ্যবিধি মানার কড়াকড়িতেই প্রবেশ করতে হচ্ছে ক্রেতা দর্শনার্থীদের। ঝুঁকি আছে জেনেও অতি জরুরি প্রয়োজনেই কেনাকাটা করতে এসেছেন তারা। এখন যে পরিমাণে কোভিড-19-এর ছড়াছড়ি, খুব বেশি প্রয়োজন ছাড়া আসলে আসাটা একদমই উচিত না। আমি তো বাধ্য হয়ে এসেছি, যেহেতু আমার চার্জারটা খুবই প্রয়োজনীয় ছিল। লোকজন মাস্ক পরেই আছে, প্লাস স্বাস্থ্যবিধি ভালোই মানা হচ্ছে, এমন না যে মানা হচ্ছে না। সাইকেল কেনার জন্য একটা প্রিপারেশন নিয়েছিলাম, তো সেই প্রিপারেশনের জন্য আজকে বাইরে এসেছি। ইলেকট্রনিক্স ও কিছু পোশাকের দোকানে ভিড় থাকলেও অন্য দোকানগুলো অনেকটাই ক্রেতা শূন্য। ভাবছিলাম যে কোয়ারেন্টাইন শেষ হওয়ার একদিন পর গেলে বেশি ভিড় হবে, যার কারণে 2 দিন পরে আসা। অনেক দিন পরে আসলাম, ফার্স্ট লকডাউনের পরে কেনাকাটার জন্য। ছেলে নিয়ে আসছি, মেয়ে নিয়ে আসছি। লকডাউনের কারণে এই কেনাকাটাগুলো হচ্ছিল না আমাদের। আর লকডাউনে আসা হয়নি, আর বসুন্ধরা বন্ধ ছিল, আর করোনা সিচুয়েশনে বাইরে বের না হওয়াই ভালো, সেই জন্য লকডাউন ছাড়ছে, এখন আসলাম। গেল বছর করোনা শুরুর পর থেকে মাঝে মধ্যেই দেয়া হচ্ছে লকডাউন বা বিধিনিষেধ। এতে বন্ধ রাখতে হচ্ছে শপিং মল ও দোকানপাট। ব্যবসায়ীরা বলছেন প্রায় 1.5 বছরের লোকসান তাদের জন্য কাটিয়ে ওঠা বেশ কঠিন। আশা করি সবাই আসলে স্বাস্থ্যবিধিটা মেনে চললেই ভালো হয়, আমাদের জন্য ভালো হয়, ব্যবসায়ীদের জন্য ভালো হয়, কাস্টমারদের জন্য ভালো হয়। সার্ভিস চার্জ, দোকান ভাড়া, স্টাফ বেতন সব কিছু মিলাই একটা হজবরলের মধ্যে আছে দোকানদাররা। 1 মাস লকডাউনের মধ্যে 1 সপ্তাহ করলে বাকি দিনগুলো তো আমরা ওপেন করতে পারতেছি না, তো এই জন্য আমাদের অনেক ক্ষতিগ্রস্ত। আমরা পোষাইতে পারবো না 2 বছরে এই লকডাউনের কারণে। কারণ বাকিটা নির্ভর করছে কাস্টমারের উপর। কাস্টমার যদি ফ্লোটা একটু ভালো হয় তাহলে দেন আমাদেরও একটু ব্যবসাটা ভালো হবে ইনশাল্লাহ। ভবিষ্যতে লকডাউন দেয়া হলেও স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার পক্ষে ব্যবসায়ীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধু হত্যার অপরাজনীতি এখনো বহন করে চলেছে বিএনপি জামাত চক্র। জাতির জনকের প্রত্যাবর্তন পর্বকে স্থায়ী করতে সাম্প্রদায়িক ছাপ মুছে লুটেরা শক্তিকে ধ্বংস করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। মনে রাখতে হবে, বঙ্গবন্ধু হত্যার অপরাজনীতি এখনো বহন করে চলেছে বিএনপি জামাত চক্র, কতিপয় বুদ্ধিজীবী চক্র। সুতরাং এখনো বিপদ কাটেনি, এখনো আমরা নিরাপদ নই। তাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ঐক্যকে শক্তভাবে ধরে রেখে পাকিস্তানপন্থী ও তার দালালদের বাংলাদেশের রাজনীতি থেকে
বিতাড়িত করতে হবে। অগাস্টকে ঘিরে অপশক্তিরা নানান তৎপরতা চালালেও চলতি মাসে এ ধরনের কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দুপুরে রাজধানীর উত্তরায় এক এতিমখানা মাদ্রাসায় দুস্থদের মাঝে খাবার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এই মাস আসলে আমরা সকল গোয়েন্দা সংস্থা, সকল আইনশৃঙ্খলা বাহিনী একত্র কাজ করি এবং গোয়েন্দা সংস্থাগুলো আমাদেরকে তথ্য দেন। আমরা আমাদের নিজস্ব গোয়েন্দার মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ নেতিবাচক কোনো তথ্য আমাদের কাছে নেই। হবিগঞ্জের চুনারু ঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে একটি ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় 9টি একনলা বন্দুক, 3টি পিস্তল ও 19 রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার সন্ধ্যায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। বিজিবির 55 হবিগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউন নবী চৌধুরী জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান তারা। সন্ধ্যা থেকে রাত 8:30 পর্যন্ত চলে এই অভিযান। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। এর আগেও আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকবারের অভিযানে বিপুল অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয় এই উদ্যান থেকে। পাওনা টাকা নিয়ে সালিশ করতে থানায় যাবার পথে মোংলায় আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে কমপক্ষে 15 জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা বাজারে এই ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকাবাসী জানায়, ইউনিয়নের আওয়ামী লীগের নেতা একরাম ইজারাদার এবং আহাদুল মেম্বারের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। হামলার জন্য পরস্পরকে দায়ী করেছেন তারা। মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুরের মীরের বাজার এলাকায় তিতাস এক্সপ্রেস ট্রেনের সাথে অক্সিজেনবাহী লরির ধাক্কায় অন্তত 5 জন আহত হয়েছেন। বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রাম রেল চলাচল। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে ব্যারিয়ারম্যানের বাধা উপেক্ষা করে রেল ক্রসিং অতিক্রমকালে অক্সিজেন বহনকারী ওই লরির সাথে তিতাস এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। রেল পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার দিকে যাচ্ছিল। এ সময় গাউসিয়া থেকে টঙ্গীগামী অক্সিজেন ভর্তি লরিটি গাজীপুরের মীরের বাজার এলাকায় ব্যারিয়ারম্যানের সিগন্যাল অমান্য করে রেল ক্রসিংয়ে উঠে পড়ে। এ সময় লরিটি দ্বিখণ্ডিত হয়ে রেল লাইনের উপর ছিটকে পড়ে। উদ্ধার অভিযান চলছে। আবারও বেড়েছে কাঁচা মরিচের ঝাঁজ। কেজি 200 টাকায় বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটি। বৃষ্টির কারণে বেশিরভাগ সবজিরই দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। বেশি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। আমদানিতে শুল্ক কমালেও তার সুফল পাওয়া নিয়ে সন্দিহান ক্রেতা বিক্রেতারা। ঊর্ধ্বমুখী চালের দাম সহনীয় রাখতে আমদানি পর্যায়ে শুল্ক কমিয়ে 25 থেকে 10% করেছে সরকার। তবে তার প্রভাব এখনো পড়েনি বাজারে। ক্রেতাদের বেশি দামেই কিনতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটি। বিক্রেতারা বলছেন, শুল্ক কমালেও গুটি কয়েক ব্যবসায়ীর হাতে এলসি সুবিধা থাকায় দাম খুব একটা হেরফের হবে না। আজকাল যে বাজার যেটা মিনিকেট আমরা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, নাজির শাল 66, 68, 70, 4-5 ক্যাটাগরি নাজির শাল আছে। আর 28 টাকা ওটা 50 টাকা 52 টাকা চলতেছে আর কি। মন্ত্রণালয় যদি ঠিক করে দেয় যে 10 জন লোকে চাল আনবে, তাহলে ওই দাম আর কমবে না। ওই 10 জনের রেটটা ঠিক করে রাখবা। এখানে লোকে একদম ওপেন বাণিজ্য লাগবো, যে যার টাকা আছে সে ইন্ডিয়াতে চাল আনতে পারবো। তাহলে বাজার এক সপ্তাহের ভিতরে একদম অনেক কমবে। সরকার যে পর্যন্ত বাস্তবায়ন না করবে এটাতে আসলে আমরা বিশ্বাসী না। সরকার অনেক কথাই বলছে, মনে করেন বলে, আমরা কোনো কিছুই রেজাল্ট পাচ্ছি না। এদিকে সপ্তাহের মাঝামাঝি সময়ে কাঁচামরিচের দাম কমলেও সাপ্তাহিক ছুটির দিনে আবার বেড়েছে পণ্যটির দাম। বেশিরভাগ সবজি কিনতে 10 থেকে 15 টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। বৃষ্টির অজুহাত বিক্রেতাদের। কাঁচামরিচের দামটা বেশি, হ্যাঁ, লকডাউনের পরে আরো বেড়ে গেছে। কালকে কেজি 180 টাকা, আজকে 200 টাকা। বর্ষা তো বন্যা হইতেছে গ্রাম অঞ্চলে, এই জন্য দাম বেশি। কষ্ট তো হইতেছে, গরিব যারা তাদের ইনকাম কম, এরা ইনকাম করতে পারতেছে না, বাসায় বসে থাকতে হইতেছে। শসা 50 টাকা কেজি, কাঁকরোল 40 টাকা কেজি, বেগুন 60 টাকা কেজি, পটল 40 টাকা কেজি। মাংসের বাজারে ব্রয়লারের দাম কেজিতে 10 টাকা কমে 120 টাকায় বিক্রি হলেও 10 টাকা বেশি দরেই বিক্রি হচ্ছে কক মুরগি। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পদ্মা সেতুতে আবারও ফেরির ধাক্কা, ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখা হবে জানালেন ওবায়দুল কাদের। মানুষের হৃদয়ে ক্ষত হয়েছে বললেন নৌ পরিবহন মন্ত্রী।
টানা 2 সপ্তাহ পর 200-র নিচে করোনায় মৃত্যু। রাজধানীর হাসপাতালেও রোগীর চাপও কিছুটা কমতির দিকে। টিকায় বয়স্কদের অগ্রাধিকার দেওয়ার পরামর্শ। মাদক মামলায় 2 দফায় রিমান্ডের পর কারাগারে পাঠানো হলো নায়িকা পরিমণিকে। কাশিমপুর জেল গেটে উৎসুক মানুষের ভিড়। করোনায় সরকারি চাকরির আবেদনে বয়সসীমা বাড়ানোর প্রস্তাবকে স্বাগত জানালেন বিশেষজ্ঞরা। স্থায়ীভাবেই বয়সসীমা 32 বছর করার পরামর্শ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।